নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এই এসএসসির যে তালিকা প্রকাশ হয়েছে, অযোগ্য দাগিদের তালিকা, শনিবার দিন সেই তালিকা নিয়ে রিয়াকশন দিতে গিয়ে রবিবার দিন শুভেন্দু অধিকারী যখন প্রেস কনফারেন্স করছিলেন, তখন আপনারা অনেকে লক্ষ্য করেছেন শুভেন্দু অধিকারীর একটু চোখ মুখগুলো একটু শুকনো ছিল। আমার ভিডিওতে, গতকালের ভিডিওতে অনেকে কমেন্টও করেছেন। তো সেই শুভেন্দু অধিকারী যেটা বলতে চেয়েছিলেন যে সরকার যে দুর্নীতি করেছে সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল এবং এই সরকারে থাকার কোনো এখতিয়ার নেই, বা মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো এখতিয়ার নেই, তাকে অবিলম্বে হচ্ছে গদি ছাড়তে হবে, এইসব ধরনের কথা বিরোধী দল নেতা বলেছেন এবং বলবেনও তিনি। তবে তার মুখ চোখ দেখে যেটা মনে হয়েছিল, প্রেস কনফারেন্সে একটি বিষয় তিনি উল্লেখ করেছিলেন, সেটা হলো যে ভাঙড়ে তাদের নাকি এক নেতার ছেলে, তার তালিকায় নাম আছে। তো তখন বোধহয় শুভেন্দু অধিকারীর কাছে খবর এসে গিয়েছিল যে তার জেলাতে, পূর্ব মেদিনীপুরে শহীদ মাতঙ্গিনী ব্লকের ভল্লুক এক যে অঞ্চল কমিটি, তার হচ্ছে কনভেনার এবং হচ্ছে সেখানকার মন্ডলের সভাপতি দীপক দেব শর্মা, তার স্ত্রী, যিনি যে দীপক দেব শর্মা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট হিসাবে কাজ করেছিলেন 2000 লোকসভা ভোটে, তো সেইখানে তার স্ত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়, তার নামটাও এই অযোগ্যদের দাগিদের তালিকায় রয়েছে। এই খবরটা বোধহয় ওনার কাছে এসে গিয়েছিল, সেই কারণে হয়তো হতে পারে, আমি জানি না সেটা। কারণ হচ্ছে যখন আক্রমণ করব তখন যদি দেখা যায় যে আমার দলের লোকরাই হচ্ছে সব চাকরি টাকরি নিয়ে বসে আছে, তৃণমূল দুর্নীতিগ্রস্ত চোরেদের সরকার, বলছি প্রেসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত, তা সেই দাগিদের তালিকা দলের লোকদের নাম, আরো তো 4-5খানা এরকম নেতাদের স্ত্রী বা তাদের আত্মীয় স্বজনের নাম টাম বেরিয়ে গেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো ওটাও বোধহয় নিজের জেলাতে ওই মাতঙ্গিনী ব্লকের খবরটা বোধহয় এসেছিল যে তাদের মন্ডলের সহসভাপতি, নির্বাচন কমিটির ভল্লুক এক অঞ্চল কমিটির হচ্ছে নির্বাচনী কমিটির কনভেনার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট, তার স্ত্রীর হচ্ছে ওই দাগিদের তালিকায় নাকি নাম রয়েছে, সে খবর ওদের এসছে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনারা জানেন যে এই যখন এই 26,000 চাকরি বাতিলের বিষয়টা যখন প্রথম তার মামলা হয়েছিল, তিনি মন্তব্য করেছিলেন যে ঢাকি শুদ্ধ বিসর্জন হয়ে যাবে এবং যদি যোগ্য অযোগ্য যদি সেটাকে আলাদা করা না যায় তাহলে পুরো প্যানেল বাতিল হবে, এরকম একটা তিনি হিন্টও দিয়েছিলেন। তিনি তো চেয়েছিলেন যে পুরো প্যানেলটা বাতিল হোক, যাই হোক পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেই প্যানেল বাতিল করেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসবও বলেছিলেন যে এই শিক্ষা দুর্নীতির বিষয়ে যখন তিনি বিভিন্ন অর্ডার ফর্ডার পাস করছেন, বিভিন্ন মন্তব্য করছেন, যে মাথা পর্যন্ত পৌঁছতে হবে। তো একটু বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে আপনি কি জানতেন যে আপনারই দলের কোনো লোক হচ্ছে, আপনি ইলেকশন লড়ছেন, সেখানে কোনো একজন যে আপনার কনভেনার রয়েছে বা মন্ডলের সহসভাপতি রয়েছে, তার স্ত্রী হচ্ছে এরকম চাকরি নিয়ে, তারপরে যেটা হলো সিবিআই তদন্তে যখন একটা অযোগ্যদের তালিকা তৈরি হলো, তারপর থেকে ওই দীপক দেব শর্মা স্ত্রী আর স্কুলে যাচ্ছিলেন না। তো এটা তখন কি আপনি জানতেন? এটা বোধহয় জানা সম্ভব না। আপনি কিন্তু নির্বাচনটা লড়েছেন, আপনার হয়ে অনেকে এজেন্টের কাজ করেছেন, একজন তো চিফ ইলেকশন এজেন্ট ছিলেনই। এদের সম্পর্কে কি সব পুরো তথ্য আপনি জানতেন? নিশ্চিতভাবে জানতেন না। তো মাথাদের সবসময় লক্ষ্য করলে, মাথাদের টার্গেট করলে করে হচ্ছে তাদেরকে হচ্ছে অপরাধী প্রমাণ করা যায় না। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশ্চিত এই দীপক দেব শর্মার ঘটনার পরে তিনি নিশ্চয়ই শিক্ষা নেবেন, যে তিনি নির্বাচনে লড়ছেন, তার হতো 1800-2000 বুথ এবং তার অনেকগুলো ধাপ আছে। তো সেখানে কারা কারা নির্বাচনে লড়ছেন, কারা কারা লোকাল এরিয়াতে দায়িত্বে রয়েছেন, নেতৃত্বে রয়েছেন, মন্ডলের সভাপতি, সহসভাপতি, কি কনভেনার, কি নির্বাচন কমিটির কনভেনার, সব রয়েছেন, আপনি সবাইকে নিশ্চিতভাবে জানবেন না। কে কি করে বসে আছে, কোথায় কি করে বসে আছে, আপনার পক্ষে জানা সম্ভব না। তো আমি যদি আপনাকে শুলে চড়িয়ে দিই, আপনার নির্বাচনী এজেন্ট তিনি হচ্ছে এরকম একটা, যে মামলায় আপনি রায় দিয়েছিলেন চাকরি বাতিলের, সেই মামলায় তার স্ত্রী চাকরি নিয়ে বসে আছে, তো তাকে তো এসব দায়িত্বে রাখা যাবে না, আপনার পক্ষে জানা সম্ভব না। সব মাথাদের পক্ষে সব জায়গায় সবকিছু জানা সম্ভব না, এটা হচ্ছে বাস্তব, এটা আপনি স্বীকার করেন না। এই মাথা পর্যন্ত পৌঁছতে হবে, বলে দেওয়া খুব সহজ। সবাই কে কি করছে, কোথায় না করছে, বিশেষ করে প্রশাসনিক স্তরে যারা রয়েছেন, যারা প্রশাসন চালান বা যারা সরকার চালান, তাদের পক্ষে সম্ভব না, এটা হওয়া সম্ভব না। তো যাই হোক, এখন
ওই দীপক দেবশর্মা তিনি বলেছেন যে এরকম তার স্ত্রীর মানসিক অবস্থা এখন ভালো না, তার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তিনি এখন হচ্ছে এটা নিয়ে ব্যস্ত আছেন যাতে স্ত্রীর পাশে তিনি থাকতে পারেন। এই ধরনের কথা হচ্ছে রবিবার দিন সোমবার দিন সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। তো এবং হচ্ছে তিনিও বলেছেন যে এখন তিনি পার্টির কোনো পদে নেই বা পার্টির কোনো কাজ তিনি করছেন না, এখন সামনে মেয়ের পরীক্ষা, সেই নিয়ে তিনি এখন ব্যস্ত রয়েছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আবার পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের যে বিরোধী দলের নেতা বামদেব ভূঁইচাই, তিনি আবার হচ্ছে একটু সাফাই দিয়েছেন যে ও আসলে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা ছিলেন, মানে দীপক দেবশর্মার কথা বলেছেন, এবং সেখানে থাকাকালীন সেইখানেই তিনি সুপারিশ করে স্ত্রীর চাকরি দিয়েছিলেন। যাই হোক, উনি নির্বাচনী এজেন্ট ছিলেন না, এরকম দলে অনেকে এরকম বিভিন্ন জায়গায় পদে থাকে। তো এইসব বলে টলে একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছে। তো আমি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের বিজেপির যে বিরোধী দল নেতা বামদেব ভূঁইচাইকে বলি, তো জানতেন তো যে তৃণমূল পচা দল, আপনারা যেটা বলে থাকেন দুর্নীতিগ্রস্ত, তা সেই দুর্নীতিগ্রস্ত লোকটাকে দলে নিলেন, তাকে পত্র দিলেন কেন? তখন জানতেন না যে তার স্ত্রী, আপনারা তো নিশ্চিতভাবেই জানতেন, আপনাদের দলের লোকরা নিশ্চয়ই জানতেন, সেখানে একটা আপনাদের কমিটি আছে, একটা সাংগঠনিক জেলা কমিটি আছে, তারপর হচ্ছে মন্ডল কমিটি রয়েছে। তা সেই লোকটাকে যখন দলে নিয়েছেন, ভেবেছিলেন যে বিজেপিতে চলে আসলে সাফসুত্র হয়ে যাবে, যেমন ওয়াশিং মেশিনে ঢুকলে জামা কাপড় পরিষ্কার হয়ে যায়, সেই কনসেপ্টকে যেমন শুভেন্দু অধিকারীকে আপনাদের দল নিয়েছে, যে আসলে মামলা টামলা, নারদ মামলার এফআইআর ওগুলো সব হচ্ছে টাকা নিতে দেখা যাওয়া যেটা হচ্ছে ছবিতে, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, সেগুলো আর থাকবে না, এইভাবেই কি দীপক দেবশর্মাকে দলে নিয়েছিলেন? আমি জানি না, আমার প্রশ্ন এগুলো। কারণ হচ্ছে যেসব সাফাই দিয়েছেন তার থেকে এটাই বোঝা যাচ্ছে, তা আদর করে সুন্দর করে দলে নিয়ে নিলেন, তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, তাকে দরকার আপনাদের। তো এখন হচ্ছে যখন যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেছে, এখন এইসব কথা বলার কি কোনো মানে আছে? আমি জানি না, আপনারা বলতে পারতেন যে মশাই আপনি তো তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা ছিলেন, এবার হচ্ছে আপনার বউকে সুপারিশ করে চাকরি দিয়েছেন, এরকম অযোগ্য তারা হচ্ছে, এরকম ব্যাপার, আপনি দল ছেড়ে আপনি আমাদের দলে আসতে হবে না, আপনি তৃণমূলই করুন। তখন তো আদর করে কোলে তুলে নিয়েছিলেন, বিজেপিতে আসতে সাফসূত্র হয়ে যাবে নাকি? তো জানি না, এখন লিস্ট বেরিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুঙ্কা টুঙ্কা ছেড়েছিলেন, থাকি সহ বিসর্জন মাথা পর্যন্ত পৌঁছতে হবে, তারই হচ্ছে আমি এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো কমেন্ট শুনিনি। তবে একটা তিনি কথা বলেছেন লিস্ট বেরোনোর পরে, আর সংবাদ মাধ্যমকে আমি শুনলাম সেটা, সেখানে তিনি বলেছেন যে অযোগ্যদের তালিকা বেরিয়েছে এটাও অসম্পূর্ণ, এটা তিনি গতকাল বলেছিলেন অসম্পূর্ণ, তারপর অবশ্য কোর্ট আবার কিছু ইনক্লুড করেছে, সুপ্রিম কোর্ট। অসম্পূর্ণ কারণ যে ক্যাটাগরিতে অযোগ্য হয়েছে সবগুলো এখানে নেই, কারণ সুপ্রিম কোর্টে কালকে আপনারা জানেন যে হিয়ারিং এর সময় যেটা উঠেছিল যে অযোগ্যরা, মানে এসএসসি যে তালিকাটা দিয়েছে সেটা হচ্ছে যারা চাকরি পেয়েছিল তারা, কিন্তু প্রশ্ন উঠেছিল যে চাকরি পায়নি কিন্তু তারা অযোগ্য ছিল বা তাদের এইসব ক্রাইটেরিয়ার মধ্যে ছিল, সেই নামটাও প্রকাশ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে পরীক্ষায় বসতে না পারে, এই চাকরির পরীক্ষাটাতে বসতে না পারে, এইসব নিয়ে সওয়াল টওয়াল হয়েছিল। তো সেটা তো সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এই লিস্টের নাম নেই, কিন্তু তারা হচ্ছে এই অযোগ্যদের বা দাগিদের ক্যাটাগরিতে পড়েছে, তাদেরকেও বাদ দিতে হবে। সেই রিয়াকশনটাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন। তো একটু যদি বলতেন যে আমার দলের লোক নির্বাচনী কাজ করেছেন, মন্ডল সভাপতি ছিলেন, একটা জায়গায় নির্বাচনী কমিটির কনভেনার ছিলেন, তার স্ত্রী পেয়েছে, আমি লজ্জিত অত্যন্ত, আমার দলের একজন লোক আমার নির্বাচনে হয়ে খেটেছেন, তার স্ত্রী হচ্ছে এরকম দাগিদের তালিকায় রয়েছে, এটার জন্য আমি খুব লজ্জিত, এটা হওয়া উচিত ছিল না। আর আমার পক্ষে কোথায় কোন কর্মীরা কোথায় কি অবস্থা কি করে বসে আছে এটা আমার পক্ষে জানা সম্ভব না, বা বৃহত্তর ক্ষেত্রে হচ্ছে সব লোকের পক্ষে সেগুলো জানা সম্ভব না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোন মন্ত্রী কোথায় দুর্নীতি করছে বা তার দপ্তরে কোন লোককে দুর্নীতি করছে, তারা দুর্নীতি করেছে, সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই তাদের গ্রেপ্তার করেছে, তারা সাজা পাচ্ছে, কিন্তু বারে বারে হচ্ছে মাথায় পৌঁছতে হবে, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, তো এইসব বলে যাচ্ছেন। আমি জানি না এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিকে কেউ আঙ্গুল তোলে, ধর্মশাই এইসব দুর্নীতিগ্রস্ত লোক তার বাড়ির লোককে হচ্ছে চাকরি দিয়েছে, সে নিয়ে নির্বাচন লড়েছেন, আপনি মেনে নেবেন? আপনি তো বলবেন যে আমার পক্ষে এত কিছু জানা সম্ভব না। এই বাস্তব বিষয়টা হচ্ছে মানতে হয়। তো যাই না, এখন অভিজিৎ বাবু, শুভেন্দু বাবু এখন একটুখানি অস্বস্তিতে তালিকা বেরোনোর পরে যে ঝাঁঝের সঙ্গে হচ্ছে শুভেন্দু অধিকারী তোপ দেখা শুরু করেছিলেন, তারপরে দেখছি একটু আস্তে আস্তে মানে ওই প্রেস কনফারেন্সটাও দেখলাম, যখন এক এক করে সব খবর আসছে, বীরভূমে অমুক নেতা বা কি বলে উত্তর দিনাজপুরে অমুক নেতার আত্মীয় তমুক, এরকম আসছে সব খবর, যে বিজেপির লোকদের পরিবারে এখন যারা বিজেপিতে আছেন
তাদের পরিবার লোকদের নাম দাগিদের তালিকায় রয়েছে, একটু বোধহয় অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। আমি জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তমলুকে বিশেষ আসছেন না, আর হচ্ছে অসুস্থতার কারণে দিল্লিতে ছিলেন, এখন শোনা যাচ্ছে তিনি দিল্লিতেই রয়েছেন। তা যদি নিজের নির্বাচন কেন্দ্রে যান, এখন কবে যাবেন আমি জানি না, সেখানে যদি মানুষ তাকে জিজ্ঞেস করে যে এত তো তোপ দেখেছিলেন, ঢাকি শুদ্ধ বিসর্জন অমুক তমুক, তা আপনার দলের লোকরাই তো এরকম বলে, তাদের পরিবারের লোকরাই তো হচ্ছে এরকম ভাবে চাকরি নিয়েছে বা চাকরি পেয়েছে দাগিদের, এবার আপনি কি বলবেন? উত্তর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কি থাকবে আমি জানি না, বা তিনি কি উত্তর দেবেন জানি না। তবে অস্বস্তি পরিষ্কার, এবং যেটা ঘটনা ঘটেছে এটা পূর্ব মেদিনীপুরের যে বিজেপি নেতারাও স্বীকার করে নিয়েছেন। এখন জানি না ভবিষ্যতে ওনারা কি বলবেন, আর কি আছে বলার আমি বুঝতে পারছি না। দেখা যাক, আমি অপেক্ষা করব যে এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্টিকুলার বিষয়টা নিয়ে কি রিয়াকশন দেন। ভবিষ্যতের জন্যই বসে আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।